তো তারা কথা বলো। স্টুডেন্ট আরো যারা জয়েন করেছো একটু আওয়াজ দাও। এরা জয়েন করে কি ঘুমাচ্ছে? এখন তো ঘুমানোর সময় না। তাহলে যারা জয়েন করেছো কথা বলো। মাহমুদা আছো? নেই। আর কে কে জয়েন করলো দেখি ওয়ালাইকুম স্ক্রিনে। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি নাম তোমার? আবিদ হাসান। আবিদ হাসান। আবিদ হাসান কোথা থেকে জানো? লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর। বাহ বাহ। তো কেমন আছো বলো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। লক্ষ্মীপুরে আজ বৃষ্টি হয়েছে? জি স্যার, কালকে ভিজে আজকে জ্বর উঠে গেছে। হ্যাঁ। আজ ঢাকাতেও বৃষ্টি হয়েছে। আর কে আছো? কথা বলো। আমি আছি স্যার, সোনিয়া। সোনিয়া। সোনিয়া কোথা থেকে জানো? যাত্রাবাড়ি। লক্ষ্মীপুর থেকে। ও, লক্ষ্মীপুর থেকে। বাহ বাহ। তো সোনিয়া কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনার কি অবস্থা? হ্যাঁ। বাসায় কি রান্না হচ্ছে আজকে? বৃষ্টি ভেজা দিন, খিচুড়ি আর মাংস নাকি? যে হুম। গুড। আর কে আছো? কোথা থেকে কথা বলো? আর কে আছো বলো বলো। অনেকেই তো আছো, কথা বলো। স্যার আপনার সাথে তো আগে পরিচয় হয়েছিল। হ্যাঁ, হোক। আজকে আমরা একটু কথা বলছি যাতে বাকিরা জয়েন করতে পারে। কি নাম জানো তোমার? তাসনিম। জি স্যার। কোথায় বাসা জানো? চট্টগ্রাম। চট্টগ্রাম। গুড। চট্টগ্রামের কি অবস্থা? আজকে বৃষ্টি হয়েছে? এখনো হালকা হালকা হচ্ছে। বাহ। ফয়েজ লিখে গেছো নাকি কখনো? ফার্স্ট শুনতেছিলাম। ফয়েজ লিখে কখনো গেছো? স্যার ফার্স্ট শুনতেছিলাম, আমি এখানে কিছু চিনি না। ও, নামই শোনোনি? না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চট্টগ্রামে থাকো, ফয়েজ লেকের নাম জানো না? কালকেই এখানে বেড়াতে যাবে কলেজ খোলার আগে। এটা খুব বাংলাদেশের অন্যতম সুন্দর একটি ভ্রমণের জায়গা, স্পট। সেটা হচ্ছে এই ফয়েজ লেক। সুন্দর একটা লেক। আচ্ছা, গুড। আর কে আছো? আজকে মাহমুদা নাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি মাহমুদা, ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো। তুমি কি যাত্রাবাড়ি থেকে না? না স্যার, মানে ওই যে শনি একটার পরে আর কি, শনি রাখরা, হ্যাঁ ওই হ্যাঁ। যে সাদ্দাম মার্কেট বললাম, ওই জায়গা থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো আগে ওইদিকে থাকতাম, কাজলা। ও আচ্ছা। ওই যে ফ্লাইওভার, যাত্রাবাড়ি হুম। ফ্লাইওভার পার হয়ে যেখানে গিয়ে নামলো, ওই জায়গাটার নামই হচ্ছে কাজলা। হুম। হুম, জি নাম স্যার। শুনেছো? জি স্যার, শুনছি। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় থাকতাম। আর কে ও, আছে ছেলেরা বলো? আকবর হোসেন কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম। কি আকবর কোথা থেকে? স্যার চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের ছেলে, বাহ। তুমি কি ফয়েজ লেখছেনো? না স্যার। কালকেই চিনবে। এটা লজ্জা কিন্তু। হ্যাঁ। আচ্ছা। তারপরে আর কে আছে? ইমরান চৌধুরী। স্যার জিসান। ফয়েজ লেক চিড়িয়াখানার সাথে না? আমি নিজেই যাইনি, আমার বাড়িতে চট্টগ্রাম নয়। হুম। আমরা তো উত্তরবঙ্গের লোক। স্যার আপনার বাড়ি কই?
সিরাজগঞ্জ, উল্লাপাড়া। ও ওই যে আব্দুর রহমানের বাড়ির কাছে। তারপরে আকবর কে? আকবর আকবর নামে একজনকে দেখলাম, সে কি আছে না নাই? হ্যাঁ আছে তো, আকবর হোসেন। জি স্যার আছি। তুমি কোথা থেকে? স্যার, চট্টগ্রাম থেকে। আকবর চট্টগ্রাম, হ্যাঁ কথা বললাম। তারপরে আর কাকে দেখলাম? কি যেন, ইমিরা চৌধুরী নাকি? লামিয়া নাকি? জি স্যার, লামিয়া কোথা থেকে? গাজীপুর। হুম, গাজীপুর। গাজীপুর, গুড। তোকে আমরা একটু সময় নিলাম তোমাদের সঙ্গে গল্প করার উদ্দেশ্য যে স্টুডেন্ট একেবারে কম, তো অন্যরা যাতে জয়েন করে। আমরা ক্লাসটা দিয়েছিলাম 7টায়, ঢাকার রাস্তায় আজকে প্রচন্ড জ্যাম। তা আমি দেখলাম যে 7টায় ক্লাসটা একটু টানাটানি হয়ে যায়, কারণ ক্লাস নেওয়ার একটা মুড লাগে, তাই না? এই জন্য 7:30টায় দিলাম। তো তোমরা যারা ক্লাস করছো নিয়মিত, তোমাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত। আর যারা করছে না তাদেরকে অভিনন্দন, কারণ তারা তো ভাবের মধ্যে আছে আর কি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিনে বাংলা উচ্চারণ নিয়ে আলাপ আরম্ভ করেছিলাম। উচ্চারণের বেশ একটা ভূমিকা করেছি তোমাদের সাথে। উচ্চারণটা কি, কি করে পরীক্ষায় আসবে, কি করে পরীক্ষায় লিখতে হবে। যে কোনো জিনিস মানুষ তখনই পারে যখন তার মূল বিষয়টা মানুষ বোঝার চেষ্টা করে। আসলে একটা বিষয় কি, কেন, এইটুকুই যদি আমরা না জানি, তাহলে কিন্তু সেই বিষয়টা আমাদের ওইভাবে রপ্ত হয় না বা ওইভাবে জানা বোঝা হয়ে ওঠে না। সেই জন্য আগে এটা বোঝা দরকার যে উচ্চারণটা কি, উচ্চারণটা কেন, কিভাবে পরীক্ষায় আসবে, কিভাবে আনসার করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা গতদিনে আলাপ করেছি। তো আজকে সেখান থেকে আমরা একটু সামনে চলে যাব। যে আমরা গতদিনে দেখেছিলাম যে উচ্চারণ লিখতে গেলে তোমার ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হসন্ত চিহ্ন দিতে হয়। এই ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষর নিয়ে আমরা কিন্তু লম্বা আলাপ করেছিলাম। তো আজ টেক্সটের বাইরে এসে তোমাদের কিছু বিষয় আমি শেখাবো, যেটা বই পুস্তকে নেই, কিন্তু পদ্ধতিটা সহজ। তাহলে খাতা কলম নিয়ে রেডি হও, লেখো। একটি শব্দের উচ্চারণ লেখার 4টি কৌশল। একটি শব্দের উচ্চারণ লেখার 4টি কৌশল লেখো। একটি শব্দের উচ্চারণ লেখার কয়টি কৌশল? 4টি কৌশল। ধন্যবাদ সাজ্জাদ স্যার, আমাদের হেড অফ দ্য আইটি ডিপার্টমেন্ট। তিনি আমাকে সুন্দর 1 কাপ চা খাওয়ানোর চেষ্টা করছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। তোমরা একটু ধন্যবাদ জানিয়ে দাও, কারণ সাজ্জাদ স্যারের জন্যই তোমরা ক্লাসগুলো করতে পারো। সকল প্রযুক্তি সে কন্ট্রোল করে। কথা বলো, একজন ধন্যবাদ জানাও। সাজ্জাদ স্যার ধন্যবাদ আপনাকে। স্যার। হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। সাজ্জাদ স্যার ওয়েলকাম বলেছে আসতে। যাই হোক স্টুডেন্ট, আসলে এটা একটা স্টুডিও রুম, তো স্টুডিও রুমে ধরো অনেক কিছু, এই যে হাই ডিফিসিয়েন্সি ক্যামেরা, তারপরে ডিজিটাল বোর্ড, কম্পিউটার, মোবাইল ফোন, তারপরে এই সমস্ত ফেসবুক, ইন্টারনেট, গুগল, হোয়াটসঅ্যাপ পেজ, নানান কিছু। এগুলো আসলে প্রফেশনালিজম না থাকলে হয় না। আমাদের এখানে ফুল সেট আপ আছে। তো সাজ্জাদ স্যার হচ্ছে আমাদের এই আইসিটি বিভাগের হেড, মানে এইগুলো তিনি কন্ট্রোল করেন। ক্লাসটা কিভাবে আউটপুট হবে, কি ক্লাস যাবে, ইত্যাদি ইত্যাদি, ডিজাইন সবকিছু উনি করেন। উনি না থাকলে আমরা অচল। প্রত্যেকটা কাজের জন্য মানুষকে কি করতে হয়? ধন্যবাদ দিতে হয়। আমরা ধন্যবাদ দিতে ভুলে গেছি বাঙালিরা। আমরা অন্যের প্রশংসা করতে পারি না, এটা বাঙালির একটা মস্ত রোগ। তারা কখনোই অন্যের প্রশংসা করতে পারে না, সবসময় মানুষের খারাপ দিকটা বাদ দিয়ে ভালো দিকটা দেখবে। কিছু মানুষ থাকে, কিছু মানুষ না, আমাদের দক্ষিণ এশিয়ার মানুষের এটা সমস্যা, আমরা মানুষের শুধু দোষ দেখি কিন্তু গুণ দেখি না, তাই না? আমরা দেখতে পাই যে একটা গ্লাসে অর্ধেক পানি আছে, তাহলে আমরা বলি গ্লাসটা অর্ধেক খালি। কিন্তু অর্ধেক খালি না বলে যদি বলা যায় অর্ধেক ভরা, তাহলে শব্দটা ভালো হয়।
সুন্দর হয়। আমাদের সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে সব জায়গায় এটা গুরুত্বপূর্ণ, তাই না? বাড়িতে একজন নতুন বউ রান্না করেছে, খাবার খেয়ে দুধ কি ফালতু রান্না মুখে দেওয়া যাচ্ছে না, এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। বলতে হবে রান্নাটা ভালোই হয়েছে, তবে আরেকটু চেষ্টা করলে আরো ভালো হবে, তাহলে সে উৎসাহ পাবে, তাই না? তো এইভাবে কথাগুলো বলতে হয়। একজন রিক্সাওয়ালা তোমাকে পৌঁছে দিল, এখন বলবে যে তাকে তো আমি টাকা দিলাম, তো তোমাকেও টাকা দেই, তুমি রিক্সা চালাও, পারবে না। তার মানে সমাজে প্রত্যেকটা পেশার গুরুত্ব আছে। এই জন্য রিক্সাওয়ালা যখন নামিয়ে দেয়, তখন তাকে ধন্যবাদ দেওয়া উচিত, যে ভাই আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাকে পৌঁছে দিলেন, তাই না? একজন মুচি মুচি যখন জুতো কালি করে দেয়, তখন তাকে ধন্যবাদ দিতে হয়। যদি কাজ ভালো না করে, সেটাও বলবে যে আপনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার কাজটা আরো ভালো হওয়া দরকার। তো এইভাবে অ্যাপ্রোচ করতে হয়, তাহলে ইতিবাচক হয়। ইতিবাচক মানুষ জীবনে সফল হয়, আর নেতিবাচক মানুষ তারা জগতের সব জায়গায়, পরিবারে, রাষ্ট্রে শুধু সমস্যা চোখে দেখে। বলে স্যার আমি খুব ভালো করে পড়তাম, কিন্তু আমার বাবার অর্থনৈতিক অবস্থা খারাপ, এই জন্য ভালো পড়তে পারছি না। এই যে নেতিবাচক, তোমার বাবার অর্থনৈতিক অবস্থা খারাপ, অনেকের বাপই নাই, তাহলে তার কি হবে অবস্থা? কয় স্যার বাসায় পড়াশোনার পরিবেশ নেই, অনেকের বাসাই নেই, ফুটপাতে থাকে, তার কি অবস্থা হবে? এই জন্য বি পজিটিভ, বি পজিটিভ, যেটুকু আছে সেটুকুর মধ্য থেকে সমন্বয় করে আমাদেরকে সংগ্রাম করেই এগোতে হবে। প্রত্যেকটা মানুষই যে যার জায়গায় সংগ্রাম করে, নইলে এই প্রতিযোগিতা মুখর বিশ্বে তুমি টিকে থাকতে পারবে না। শিক্ষকতা বলো, চিকিৎসা বলো, এমনকি তোমার জুতো পালিশও বলো, দুই তিনজন জুতো পালিশ নিয়ে এক লাইনে বসে, যার কাজ ভালো হবে তার কাছে দিয়ে তুমি যাবে, যে ওই লোকটার ব্যবহার ভালো, আচরণ ভালো, কথাবার্তা ভালো, কাজ ভালো। সেই জন্য সবসময় ইতিবাচক মানসিকতা রাখবে, এতে করে ব্রেনও ভালো থাকে। মেডিকেল সায়েন্স বলে যে সত্য কথা বললে এবং ভালো চিন্তা করলে মানুষের ব্রেন এবং হার্ট দুটোই ভালো থাকে। তো আজকে আমরা তোমাদের যে কৌশল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে লেখো, একটি শব্দের উচ্চারণ লেখার 4টি কৌশল। আমি জাস্ট ছোট করে এগুলো দেবো, দ্রুত হাত চালাবে। একটি শব্দের উচ্চারণ লেখার 4টি কৌশল। স্যার লিখছি। হ্যাঁ, ক নম্বর লেখো, যুক্ত ব্যঞ্জন থাকলে তা ভেঙে লেখা। যুক্ত ব্যঞ্জন থাকলে তা ভেঙে লেখা। তারপরে খ নম্বর লেখো, অনেক যুক্ত ব্যঞ্জন নাকি ব্যঞ্জন? যুক্ত ব্যঞ্জন থাকলে তা ভেঙে লেখা। যুক্ত ব্যঞ্জন থাকলে তা ভেঙে লেখা। স্যার লিখছি। খ নম্বর হলো, অনেক সময় যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ বদলে যায়। অনেক সময়ই বা অনেক সময় যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ বদলে যায়। অনেক সময় যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ বদলে যায়। সেক্ষেত্রে বদলে গিয়ে যেমন উচ্চারণ হয় তেমন লেখা। সেক্ষেত্রে বদলে গিয়ে যেমন উচ্চারণ হয় তেমন লেখা। গতদিনে কিন্তু একটু এটা ভূমিকা দিয়েছিলাম, যে যুক্ত ব্যঞ্জন যেমন লেখা আছে তেমন কিন্তু সবসময় উচ্চারণ হয় না, অনেক সময় উচ্চারণ খানিকটা বদলে যায়। তাহলে সেক্ষেত্রে বদলে গিয়ে যেমন উচ্চারণ হয় আমরা তেমন লিখব। এরপরে গ নম্বর লেখো, প্রয়োজনে ওকার ব্যবহার করা। প্রয়োজনে ওকার ব্যবহার করা। প্রয়োজনে ওকার ব্যবহার করা, যেখানে প্রয়োজন ওকারের সেখানে ওকারটা ব্যবহার করতে হবে। যেমন ওই যে ক ত, কিন্তু ক ত তো নয়, উচ্চারণ হয় কত, সুতরাং এখানে ওকার দিতে হবে। আমরা লিখি য ত, কিন্তু উচ্চারণ হবে যত, সুতরাং এখানে কি দিতে হবে? আমাদের ওকার দিতে হবে। এই জন্য বলা হচ্ছে প্রয়োজনে ওকার ব্যবহার করা। তারপরে লাস্ট অফ অল, এটা গতদিনে তোমাদের পড়িয়েছিলাম, যে ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হসন্ত চিহ্ন দেওয়া। ব্যঞ্জনান্ত বা
বদ্ধ অক্ষরের শেষে কি দেওয়া? হসন্ত চিহ্ন দেওয়া। ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হসন্ত চিহ্ন দেওয়া। ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে হসন্ত চিহ্ন দেওয়া। ব্যঞ্জনান্ত বা বদ্ধ অক্ষরের শেষে কি দেওয়া? হসন্ত চিহ্ন দেওয়া। এই 4টি কৌশল কিন্তু গতদিনে তোমাদের শিখিয়েছিলাম। দুঃখিত, এই 4টি কৌশলের শেষেরটা গতদিনে শিখিয়েছিলাম। তো আজ আমরা আসি প্রথম থেকে। প্রথমে কি ছিল? যুক্ত ব্যঞ্জন থাকলে তা ভেঙে লেখা, তাই না? যুক্ত ব্যঞ্জন থাকলে আমরা সেটাকে ভেঙে লিখব। এই দেখো আমাদের শীটে যুক্ত ব্যঞ্জনকে আলাদা করে তোমাদের জন্য রেডি করা আছে। এই দেখো আমরা এখানে লিখে দিয়েছি যুক্ত বর্ণ, তারপরে বিযুক্ত বর্ণ, তারপরে উচ্চারণ, তারপরে উদাহরণ। অর্থাৎ যুক্ত ব্যঞ্জন সেটা কেমন, তার মধ্যে কি কি আছে? বিযুক্ত মানে আলাদা, যুক্ত নয়। আর সেটা কেমন উচ্চারণ হয়, উচ্চারণ, তারপরে হলো তার উদাহরণ। দেখো প্রথমেই আছে এই যুক্ত ব্যঞ্জনটি হচ্ছে জ ইয়, বর্গীয় জ এবং ইয় এর মধ্যে রয়ে গেছে। তাহলে এটা উচ্চারণ হয় কি? গ্যা অথবা গ। শব্দের প্রথমে থাকলে শুধু গ্যা হয়, আর শব্দের মাঝে বা শেষে থাকলে সে অন্যরকম মানে জ্ঞা হতে পারে। যেমন ধরো শব্দের প্রথমে থাকলে জ্ঞা হয়, এই যে আমরা এখানে লেখাই থাকার কথা, এই যে জ্ঞান শব্দের প্রথমেই আছে, দেখো জ্ঞান। তাহলে এখানে শুধু জ্ঞা উচ্চারিত হবে। আর শব্দের মাঝে বা শেষে থাকলে সে 2বার উচ্চারিত হয়, একবার গ একবার জ্ঞা। এই যে আমাদের বিজ্ঞান বানানে দেখো, দেখতে পাচ্ছ? স্টুডেন্ট দেখতে পাচ্ছো? জি স্যার। গুড। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের যুক্ত ব্যঞ্জন। এরপরে এটাকে ঠিক উল্টিয়ে দাও। উল্টিয়ে দিলে কি হবে? আগের বার ছিল জ ইয়, এবার হলো ইয় জ। ইয় জ কিভাবে লেখা হয়? এই যে এইভাবে দেখো, এটা অনেক জায়গায় লাগে তোমাদের। যেমন এই যে মঞ্জু, তারপরে অঞ্জনা, তারপরে খঞ্জনা। তোমাদের ইন্টারমিডিয়েটে একটি গল্প আছে, নাম হচ্ছে বিলাসী। এই বিলাসী গল্পের নায়ক চরিত্র হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয়। সেই মৃত্যুঞ্জয় বানানেও কিন্তু এটা লাগে, ইয় জ। অতএব খেয়াল করো, প্রথমটা ছিল জ যোগ ইয়, আর এটা তার বিপরীত ইয় যোগ জ। এটা উচ্চারণ হয় কি? ন এবং জ এর মতো, একটা দন্ত ন এবং একটা জ, এটা উচ্চারিত হয়। ঠিক আছে? এই যে এখানে আসো শব্দটি অঞ্জনা, এটা বোঝার চেষ্টা করো। এই যুক্ত ব্যঞ্জনটাকে আমরা কি উচ্চারণ করলাম? ন এবং জ উচ্চারণ করলাম, এই যে ন এবং জ। কিন্তু এখানে অন জ না, শুধু যদি জ আমরা দেই তাহলে হবে অঞ্জনা, কিন্তু অঞ্জনা নয়, উচ্চারণ হয় অঞ্জনা, উচ্চারণ হয় অঞ্জনা, অঞ্জনা উচ্চারণ হয়। অতএব এই জয়ের সঙ্গে ওকার দিতে হবে। এদিকে খুলতে হবে। এই যে এখানে শুধু জ দিলে হতো অঞ্জনা, কিন্তু আসলে উচ্চারিত হয় কি? অঞ্জনা। এই জন্য জয়ের সঙ্গে আমরা ওকার দিয়ে দেব, অঞ্জনা। কেউ না বুঝলে দয়া করে জিজ্ঞেস করবে। এই যুক্ত ব্যঞ্জনটি এটা তোমাদের সবারই চেনা, পরীক্ষা বানানে আমরা লিখে থাকি, তারপরে ক্ষমা, ক্ষয়, এই জাতীয় বানানে আমরা লিখে থাকি। তাহলে ক যোগ মূর্ধন্য স এর মধ্যে আছে, এর মধ্যে আছে হচ্ছে ক যোগ মূর্ধন্য স, কিন্তু এটা উচ্চারিত হয় ক এবং খ এর মতো। তাও আবার কথা আছে, শব্দের যদি প্রথমে থাকে তাহলে সে শুধু একবার উচ্চারিত হবে, সেটা হচ্ছে আমাদের খ। আর যদি মাঝে বা শেষে থাকে তখন সে 2বার উচ্চারিত হবে, একবার ক, একবার হলো খ। ভালো করে বোঝো, যুক্ত ব্যঞ্জনটি কয় স, যেটাকে তোমরা খিও বলো বা অমক তমক ইত্যাদি বলো, এটা আসলে কয় স, ক যোগ মূর্ধন্য স, অতএব কয় স। এই কয় শটা উচ্চারিত হবে কিভাবে? এটা এর মধ্যে আছে ক এবং মূর্ধন্য স, উচ্চারিত হয় ক এবং খ। শব্দের শুরুতে থাকলে শুধু খ,
আর শব্দের মাঝে বা শেষে থাকলে একবার ক একবার খ, এইভাবে উচ্চারিত হবে। ঠিক এর বিপরীত স্টুডেন্ট দেখো, এটা এই যে এইটা ওইটা আর এটার পার্থক্য কি? মানে প্রথমটা ছিল হচ্ছে এইরকম প্যাচ, আর পরেরটা হচ্ছে এইরকম নিচের দিকে। এই দুটোর পার্থক্য বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে এরকম পেছনে এরকম প্যাচ, আর এটা হলো পেছনে এই নিচের দিকে। এর মধ্যে আছে হলো হ যোগ ম, এই যে হ এবং ম। কিন্তু মজার বিষয়, উচ্চারণের সময় সে উল্টে যায়, আগে ম হয় পরে হ হয়। উচ্চারণের সময় উল্টে যায়, আগে ম উচ্চারিত হয় পরে হ উচ্চারিত হয়। যেমন এই যে দেখো, ব্রাহ্মণ, ব্রাহ্মণ শব্দটি উচ্চারিত হয়েছে ব্রাহ্মণ, যুক্ত বর্ণে আছে হ এবং ম, কিন্তু উচ্চারিত হবে ম এবং হ, ব্রাহ্মণ। শুনিয়া কহিল ব্রাহ্মণ, যাইবি সাগরে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। স্টুডেন্ট বুঝতে পারছো? না বুঝলে দয়া করে বলবে, আমাকে জিজ্ঞাসা করবে। স্টুডেন্ট এরপরের যুক্ত ব্যঞ্জনটা আরো মজার, সেটা হলো দেখো, পেন তো রয়ে গেছে, দাগ হয়ে যাচ্ছে, দাঁড়াও। এখন তারপরের যুক্ত ব্যঞ্জনটা যদি আমরা দেখতে পাই, তোমরা কি দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পেলে আমি একটু উপরে তোলার চেষ্টা করছিলাম। এই যে এইটা, এই যুক্ত ব্যঞ্জনটা, এটা কিন্তু গতকালও প্রসঙ্গত তোমাদের সঙ্গে আলাপ করেছিলাম। এই যে এটা, এটা, এটার মধ্যে আছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, কিন্তু সে উচ্চারিত হওয়ার সময় হয়ে যায় তালব্য স এবং দন্ত ন, তালব্য স এবং দন্ত ন হিসেবে উচ্চারিত হয়। তাহলে কৃষ্ণ, এরকম তৃষ্ণা, তারপরে ইয়, ইয় চ, এর মধ্যে আছে ইয় এবং চ, উচ্চারিত হয় ন এবং চ, যেমন বঞ্চনা, তারপরে সঞ্চয় ইত্যাদি। এই যুক্ত ব্যঞ্জন কয়টা আমি যারা কথা শুনতে পাও নাই বা লিখতে পারো নাই, তারা একবার দেখে নাও, 1 মিনিট সময় দিলাম, বুঝে নাও। কোনোটা না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো। যদি না পাই সে কালে প্রেম, যাইব বিফলে, সোনার যৌবন অঙ্গার হইব, তোমার লাইগারে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রহিলা রে। স্টুডেন্ট বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন পরের পৃষ্ঠায় যাব, দেখি এর পরের পৃষ্ঠা কি আছে। এই পরের পৃষ্ঠায় চলে আসলাম। এটা হচ্ছে উচ্চারণের 5টি নিয়ম, এটা আজকে পড়াচ্ছি না। যেটা পড়াবো সেটা হচ্ছে এই 2 নম্বর কোশ্চেনটা, এইটা দেখো। স্টুডেন্ট আমরা গতদিনে তোমাদের সঙ্গে আলাপ করেছিলাম যে উচ্চারণ প্রধানত 2 প্রকার, একটা হলো সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। তো প্রথমে আমরা কিন্তু অধ্বনির উচ্চারণ নিয়ে আলাপ করেছিলাম, স্বরে অধ্বনির। তো স্বরে অধ্বনিটা আমরা কিভাবে উচ্চারণ করতে পারি, এটা কখনো সংবৃত হয় কখনো বিবৃত হয়, মনে আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। গুড। অধ্বনি সংবৃত হলে কি হয়ে যায় বলো তো দেখি? অ, অধ্বনি কখনো ও হয় আর কখনো সে অই থাকে, তাই তো? আমি যা লিখেছি দেখতে পাচ্ছো?
জি স্যার দেখতে জি পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি। জি স্যার। গুড। তাহলে এই যে অ ধ্বনিটা ও হয়, এই ও হওয়াকে আমরা কি বলেছিলাম? সংবৃত। আর অ ধ্বনি অয় থাকে, এটাকে আমরা কি বলেছিলাম? বিবৃত। এই তো ছিল মামলা নাকি? জি স্যার। হ্যাঁ, আমি মনে করিয়ে দিই, আমি তোমাদের খুব আস্তে আস্তে পড়াচ্ছি। কারণ হলো যে প্রথমত স্টুডেন্ট কম, আর দ্বিতীয়ত হলো যে তোমরা যাতে বিষয়গুলো মূল থেকে ভেতর থেকে আস্তে আস্তে বোঝো, তাড়াহুড়ো করার দরকার নেই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করেছিলাম যে অধ্বনি দুই রকম উচ্চারিত হয়, একটা সংবৃত আর একটা বিবৃত। সংবৃত মানে অধ্বনিটা ও হয়ে যায়, বিবৃত মানে অধ্বনি অয় থাকে। তো এখন এই অধ্বনি কখন অ থাকবে আর কখন ও হবে, সেটা তো আমি আর তুমি বললে হবে না। তার জন্য ভাষা বিজ্ঞানের সূত্রের সমর্থন থাকতে হবে। সেজন্য আমরা এখন সেই সূত্রগুলো দেখব যে অধ্বনি কখন অ থাকে আর অধ্বনি কখন ও হয়। এই সূত্রগুলো আমরা এখন পড়ব। সেখানে দেখো এই যে লেখা আছে, বাংলা আদ্য অধ্বনির বিবৃত উচ্চারণের যে কোনো 5টি নিয়ম লেখো। বিবৃত মানে খোলা, অর্থাৎ মুখটা খোলা থাকে। তো বিবৃত কাছে পরে যাই, আমার মনে হয় সংবৃতটাই আগে পড়ালেই তোমাদের জন্য ভালো হবে। তো আমরা পরের প্রশ্নে চলে যাই, দাঁড়াও। সংবৃত হওয়ারটা পড়াই, সংবৃত বেরিয়ে আয়, এই যে এই পৃষ্ঠায় আছে সংবৃত, এই 4 নম্বর। 4 নম্বর দেখতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। এই অধ্বনি মিউট করে দাও। অধ্বনি সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। অধ্বনি সংবৃত উচ্চারণের, সংবৃত মানে সে ও হয়ে যায়, তাহলে অধ্বনি কখন ও হবে, সেই ও হওয়ার 5টি নিয়ম কিন্তু আমরা লিখব। অধ্বনি কখন ও হবে, ও হওয়ার 5টি নিয়ম আমরা এখান থেকে লিখব। প্রথম নিয়ম দেখো, আদ্য অয়ের পরে কয় স থাকলে সে অয়ের উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়ে যায়। বুঝতে পারছো? আদ্য অ কি? শব্দের প্রথমে অ। গতদিনে শিখিয়েছিলাম যে শব্দের 3টি জায়গায় অ থাকতে পারে, একটা হলো আদিতে, আর একটা হলো মাঝে, আর একটা হলো শেষে। যদি আদিতে থাকে তাহলে তাকে আমরা বলি আদ্য অ। আর কয়ভাবে অ থাকতে পারে তাও তোমাদের শিখিয়েছিলাম। 2 ভাবে থাকতে পারে, একটা হলো স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে। একটা হলো স্বাধীনভাবে স্বরধ্বনি অ যেমন আছে তেমনই, আর একটা হলো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে। তাহলে কেউ কিছু মনে না থাকলে, ভুলে গেলে দয়া করে আমাকে বলবে। আদ্য অয়ের পরে কয় স থাকলে, এই যে কয় স থাকলে, সেই অ এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়ে যায়। ওকারের মতো হয় মানেই সে সংবৃত হয়। আমি কি বোঝাতে পারছি? আদ্য অয়ের পরে যদি কয় স থাকে, এই যুক্ত ব্যঞ্জনটার নাম কয় স। আমরা একটু আগেই যুক্ত ব্যঞ্জন দেখলাম যে ক যোগ মূর্ধন্য স, এই মিলে কয় স হয়। অতএব প্রিয় শিক্ষার্থী, আদ্য অয়ের পরে যদি কয় স থাকে, এই যে দেখো উদাহরণ অক্ষ, এখন স্বরে অ আছে, তারপরে কয় স আছে, তাহলে অটা নিয়ম অনুসারে কি হবে? সংবৃত হয়ে ও হয়ে যাবে। এই জন্য উচ্চারিত হবে অক্ষ, ক্ষয়কারে খ, অক্ষ। আবার এই যে র, এই যে র, খেয়াল করো, র এর সাথে একটা কি আছে? অ আছে, তারপরে কি আছে? কয় স। কয় স থাকার কারণে র এর সঙ্গে যে অ আছে, সেই অ ধ্বনিটি সংবৃত হয়ে ও হয়ে যাবে। এই জন্য উচ্চারিত হবে রক্ষা। রক্ষা উচ্চারণ হয় না, উচ্চারণ হয় রক্ষা। রক্ষা উচ্চারণ হয়, সেটা ভুল হয়, আর শুদ্ধ হতে গেলে তাকে রক্ষা হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। কেউ না বুঝলে দয়া করে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, কমেন্টস করবে, বলবে, তাহলে আমাদের জন্য বোঝানোর সুবিধা। একই নিয়মে দেখো কক্ষ, আমরা সাধারণত কক্ষ বলি, কিন্তু এই যে কয়ের সাথে অ আছে, তাই না? তারপরে কি আছে? কয় স। কয় স থাকলে তার আগের অটা সংবৃত হবে, ও হবে। তাহলে কটা আর ক থাকবে না, কটা হয়ে যাবে কো, তখন সে হয়ে যাবে কক্ষ। একই রকম লক্ষ্য, লক্ষ্য উচ্চারিত হয় না,
শুদ্ধ উচ্চারণ হচ্ছে লক্ষ্য, কেননা কয় স আছে, কয় স থাকলে তার আগের অটা ও হয়ে যায়। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। গুড। কেউ না বুঝলে দয়া করে বলবে। এবং এই নিয়মগুলো আমি কিন্তু কোনো তাড়াহুড়ো করছি না, একদিনের পড়া 3 দিন ধরে পড়াচ্ছি যাতে করে তোমরা বোঝো। কারণ হলো কি যে একজন ছাত্র যতই পড়াশোনায় অমনোযোগী হোক, সে যদি একবার মনোযোগ দিয়ে বোঝে তাহলে তার ভেতর থেকে সে জেগে ওঠে, তখন পড়াশোনার প্রতি তার আগ্রহ বেড়ে যায়। এই জন্য বিষয়টা জরুরি। তো আমরা একটি নিয়ম, প্রথম নিয়ম কেবল শিখলাম যে আদ্য অয়ের পরে যদি কয় স থাকে তাহলে সেই আদ্য অটা সংবৃত হয়ে যায়, অটা ও হয়ে যায়। এখন অ হিসেবেও থাকতে পারে, অ ব্যঞ্জন ধ্বনির সঙ্গেও যুক্ত হয়ে থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন সেটা ও হয়ে যাবে। আচ্ছা, পরের নিয়মে আসি। শব্দান্তে যুক্ত বর্ণ থাকলে, শব্দান্তে মানে শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে অন্তিম অ মানে শেষের অ ওকারের মতো হয়ে যায়। ওকারের মতো হয় মানে কি? সংবৃত হয়। এই যে ওকার, ওকার হয় মানেই হচ্ছে সে সংবৃত হয়। তাহলে দেখো এই যে শক্ত, এখানে কয়টা যুক্ত বর্ণ আছে? এই যে যুক্ত বর্ণ, যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকার কারণে শক্ত, শেষের তো ছিল ত, কিন্তু তো হয়ে যাবে, ত এর সাথে যে অ আছে সেই অটা এখন ও হয়ে যাবে। এই জন্য শক্ত নয়, উচ্চারিত হবে শক্ত। আর ইউ ক্লিয়ার? ইয়েস স্যার। শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে সেই শব্দ শেষের অটা ও হয়ে যায়। একই রকম প্রাপ্ত, তাহলে এই যে পয়ের সঙ্গে আছে ত, ত উচ্চারণ তো হতে পারতো প্রাপ্ত, কিন্তু প্রাপ্ত নয়, প্রাপ্ত। ত তো এই দুটোর পার্থক্য বুঝতে হবে। তোমরা যারা চট্টগ্রাম থেকে ক্লাস করছো তাদের কিন্তু একটা সমস্যা আছে, তোমাদের ও উচ্চারণ হয় না, তোমরা অ বলতে বেশি পছন্দ করো। যেমন আমরা বলি পড়াশোনা করতে হবে, তোমরা বলো পড়াশোনা করতে হবে। এই পার্থক্যটি মাথায় একটু নিতে হবে। এদিকে জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এদেরও এই সমস্যা আছে, এরা অ স্যার বলতে বেশি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, তোমরা এই যে এসএসসি পাশ করেছো, অনেক এই নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ, ওইদিকে তোমার হলো চট্টগ্রাম, এরা কিন্তু এসএসসি বলতে চায় না, এসএসসি, এস, এস নয় এস। এই যে পার্থক্য অ এবং ও, করতে করতে, ধরতে ধরতে, মরতে মরতে, এই পার্থক্যগুলো কানের মধ্যে রাখতে হবে। সুতরাং প্রাপ্ত, পয়ের নিচে ত ছিল, কিন্তু এখানে ত উচ্চারিত হবে না, ত অ, এই অটা সংবৃত হয়ে ও হয়ে যাবে, অতএব উচ্চারিত হবে প্রাপ্ত। ওকে, তাহলে শব্দান্তে মানে শব্দের শেষে যুক্ত বর্ণ থাকলে সেই অধ্বনি ও হয়ে যায়, আমরা দেখলাম। এরপরে একাক্ষর শব্দের আদ্য অ এর পরে দন্ত ন থাকলে আদ্য অ সংবৃত হয়। একাক্ষর শব্দ, প্রথমে একাক্ষর বুঝি। শব্দটি হবে একাক্ষর মানে একটি অক্ষর বিশিষ্ট। গতদিনে তোমাদের পড়িয়েছিলাম অক্ষরটা কি, একটি সিলেবাল, জাস্ট নো সিলেবাল। অর্থাৎ কোন শব্দের যদি একটি অক্ষর থাকে বা একটি অংশ থাকে, তাহলে সেই একটি অক্ষর সম্বলিত শব্দের শেষে ন থাকলে তখন আদ্য অটা সংবৃত হয়। দেখো শব্দ মন, এই যে ম আর ন, এখানে একটা ইউনিট, একটাই অক্ষর মন, মন ও দুটো তো হচ্ছে না, আমরা উচ্চারণ করছি মন, তার মানে একটা সিলেবাল, একটি অক্ষর, এবং এই অক্ষরের শেষে কি আছে? ন আছে। অতএব এক অক্ষর শব্দের শেষে ন থাকলে আদ্য অটা ও হয়ে যাবে। এখন এই যে ম এর সাথে যে অ আছে সেই অটা এখন ও হয়ে যাবে, তাহলে হয়ে যাবে মন। তারপরে বন, ব আর ন, তাই না? বন, এই বনটা হয়ে যাবে এখন কি? বন। কারণ এখানে এক অক্ষর শব্দ, শব্দটার একটি অক্ষর এবং তার শেষে ন আছে। এক অক্ষর শব্দ হলে তার শেষে ন থাকলে আদ্য অ সংবৃত হয়, অতএব তার আগের অটা, আদ্য অটা এখন সংবৃত হয়ে ও হয়ে যাবে, এই জন্য মন না হয়ে মন হয়ে যাবে। আমি কি বোঝাতে পারলাম? স্যার শোনা যায়নি। স্যার শোনা যায়নি। ও শোনা যায়নি কেন? এখন শোনা যাচ্ছে?
হ্যাঁ এই স্যার মাইক্রো এখন শোনা এই দেখো যাচ্ছে। তো, এই যে আমারটা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে না, তাহলে নেটের কারণে। হ্যাঁ বলছিলাম যে 2 নম্বর নিয়ম, এক অক্ষর শব্দের শেষে ন থাকলে আদ্যটা সংবৃত হয়ে যাবে। অর্থাৎ শব্দটি যদি একটি অক্ষর বিশিষ্ট হয় আর সেই শব্দের শেষে যদি ন থাকে, তাহলে আদ্যটা ও হয়ে যাবে। এই নিয়ম আমরা পড়াচ্ছিলাম। এক অক্ষর তো মনে আছে, গত ক্লাসে পড়িয়েছি, অক্ষর মানে সিলেবাল। অক্ষর মানে কি? সিলেবাল, অর্থাৎ একটি অক্ষর বিশিষ্ট শব্দ। শব্দটি যদি একটি অক্ষর বিশিষ্ট হয় এবং সেই শব্দের শেষে যদি ন থাকে, দুটো শর্ত। প্রথম শর্ত, শব্দটি একটি অক্ষর বিশিষ্ট হবে, আর দ্বিতীয় শর্ত, এই শব্দটির শেষে কি থাকবে? ন থাকবে। তাহলে আদ্য অটা ও হয়ে যাবে, আদি অ। এই যে মন, দেখো লেখা আছে ম আর ন, এই যে এখানে খেয়াল করো, শব্দটি যদি আমরা বর্ণ অনুসারে উচ্চারণ করি তাহলে হবে ম আর ন, মন। কিন্তু আমরা তো মন উচ্চারণ করব না, আমরা উচ্চারণ করব হচ্ছে মন, তাই না? তো মন উচ্চারণ করতে গেলে কি হবে? ময়ের সঙ্গে তখন ওকার লাগবে। আচ্ছা, সেই বিষয়টা এসেছে যে এক অক্ষর শব্দ, শব্দটির একটি অক্ষর থাকবে, একটি সিলেবাল থাকবে, আর সেই একটি সিলেবাল যুক্ত শব্দের শেষে যদি ন থাকে, তার আগের অটা তখন সংবৃত হয়ে ও হয়ে যাবে। আগের অটা তখন সংবৃত হয়ে কি হবে? ও হয়ে যাবে। এবার বুঝেছো? জি স্যার বুঝেছি। হ্যাঁ, একই রকম গণ গুণ হয়, জন জন হয়, ধন ধন হয়, এভাবে উচ্চারিত হয়। ছেলেরা, এরপরে আমরা আসি যে হ্যাঁ, পরের নিয়ম, এই নিয়মে কারো সমস্যা থাকলে জিজ্ঞেস করো। শব্দের প্রথমে অযুক্ত র ফলা থাকলে, অর্থাৎ শব্দের প্রথমে যদি র ফলা থাকে এবং সেই র ফলার সঙ্গে যদি অ থাকে, ওকার হ্রস্ব উকার দীর্ঘ উকার না থাকে, তাহলে সেই অটা ও হয়ে যায়। এই যে দেখো, সহজ উদাহরণটা বুঝে নাও। প্রভাত, পয়ের সঙ্গে র ফলা আছে, তাই না? তো পয়ের সঙ্গে এই যে র ফলা আছে, এই র ফলাটা আসলে এর সঙ্গে অ আছে, প্র, পয়রা ফলা প্র, এই যে। এখন এই র ফলা থাকার কারণে এই প্র হবে না, উচ্চারিত হবে প্র, এই যে ওকার দিয়ে দিলাম, সংবৃত হয়ে গেল সে। অর্থাৎ সে বিবৃত হবে না, সে সংবৃত হবে। তার মানে শব্দের আদিতে র ফলা থাকলে সেই র ফলা কি হয়? সংবৃত, সেই অ সংবৃত হয়, অটা ও হয়ে যায়। সংবৃত হয় মানে ও হয়ে যায়। বলো স্টুডেন্ট, বলো। বুঝতে পেরেছো সবাই? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। কেউ না বুঝলে দয়া করে বলবে। অর্থাৎ শব্দের আদিতে র ফলা থাকলে আদ্য অ সংবৃত হয়। প্রনাম, প্রগতি, প্রচেষ্টা, এই যে পয়ের সঙ্গে র ফলা আছে, তাহলে র ফলাতে থাকলে তো র, প্র, কিন্তু প্র নয়, ও হবে প্রো, অটা ও হয়ে গেল। প্র কিন্তু হয়ে গেল প্রো, ও, অটা ও হয়ে গেল। এই জন্য আমরা বলছি যে শব্দের আদিতে র ফলা যুক্ত অটা সংবৃত হবে। 4টি নিয়ম কিন্তু আমরা এর মধ্যে পড়িয়ে ফেললাম। 5 নম্বরে আমরা চলে যাই। মধ্য অয়ের আগে এ থাকলে, কোনো প্রশ্ন? স্টুডেন্ট, কোনো কোশ্চেন? শুনতে পাইনি, আবার বলো। আচ্ছা, ও শুনতে পেলে পরে বলবো। 5 নম্বর নিয়মটা দেখি। মধ্য অয়ের আগে এ থাকলে, মধ্য অয়ের আগে যদি এ থাকে তাহলে সেই অটা ওকার হয়ে যায়। এই যে দেখো,
মধ্য অ মানে শব্দের মাঝে, এই যে বেতন শব্দের মাঝে কোথায় অ আছে? ত এর সাথে, তাই না? ত অ এই অ আছে, কিন্তু তার আগের বর্ণে কি আছে? ব এর সাথে একার আছে। তা আগের বর্ণে একার থাকার কারণে এই তটা এখন তো হয়ে যাবে, এই জন্য বেতন নয়, বেতন। বোঝার চেষ্টা করো, মধ্য অ এর আগে যদি একার থাকে, মধ্য অ এর আগে যদি একার থাকে, তাহলে সেই অটা ও হয়ে যায়। কেউ কি প্রশ্ন করছো? আচ্ছা, একই রকম করে কেতন, কয়কারে? কে ত আর ন। কেতন মানে কি, কেউ বলতে পারো? না স্যার। কেতন মানে পতাকা। ওই নতুনের কেতন ওরে, কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। কেতন মানে হলো পতাকা। বোঝা গেল? তাহলে একই রকম চেতন, একই রকম আরো শব্দ হতে পারে। অর্থাৎ তাহলে আমরা জানলাম যে শব্দের মাঝে যদি অ থাকে আর সেই অ এর আগে যদি এ থাকে, তাহলে সেই মধ্য অটা সংবৃত হয়ে ও হয়ে যাবে। এই কয়টা নিয়ম পড়ালাম? স্যার 5টা নিয়ম। হ্যাঁ, 5টা। এবারে 6 নম্বর নিয়মে যাব। এখন আমি আমার পক্ষ থেকে কিছু নিয়ম দেব, সেটা লেখো। লেখো হলো আদ্য অ এর পরে পেন কি অনেক মোটা নিয়েছি আমরা? এবার ঠিক আছে। এই যে দেখো, আদ্য অ এর পরে হ্রস্বই দীর্ঘই থাকলে আদ্য অ সংবৃত মানে কি? ও হয়। লেখো, আদ্য অ এর পরে যদি হ্রস্বই দীর্ঘই থাকে, তাহলে আদ্য অ কি হবে? সংবৃত হবে, মানে ও হয়ে যাবে। স্টুডেন্ট, লেখা কি বোঝা যাচ্ছে? জি স্যার, জি স্যার, বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে। গুড। আদ্য অ এর পরে হ্রস্বই দীর্ঘই থাকলে আদ্য অ কি হয়ে যাবে? সংবৃত, মানে ও হয়ে যাবে। যেমন দেখো, এই যে আমরা বারবার লিখেছিলাম অতি, এই অতি কেন অতি হয়? এই যে শব্দের শুরুতে অ আছে, তাহলে আদ্য অ, তারপরে কি আছে? হ্রস্বই আছে, এই জন্য অটা এখন ও হয়ে যাবে, উচ্চারণ হবে অতি। নিয়মটা হলো এটা। একই রকম কবি, এটা হলো ক, অতএব উচ্চারণ হওয়ার কথা ছিল কবি, কিন্তু কবি নয়, উচ্চারণ হবে কবি। কেন কবি উচ্চারিত হবে? তার ব্যাখ্যা হচ্ছে এই নিয়মে। এই যে ক এর সাথে একটা কি আছে? অ আছে, তাই না? এবং তারপরে কি আছে? হ্রস্বইকার আছে। আদ্য, এই যে অ এর পরে হ্রস্বই থাকলে তাহলে আদ্য অটা সংবৃত হবে। ক এর সঙ্গে যে অ আছে, সেই অটা এখন সংবৃত হয়ে ও হয়ে যাবে, অতএব উচ্চারণ হবে কবি। একই রকম ছবি, এই যে ছবি, প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে, প্রায় প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি অ থাকে। প্রায় প্রতিটি ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনি অ থাকে। সেই অটা কখনো কখনো সংবৃত হয়ে ও হয়। কখন ও হবে? এই যে যখন তার পরে হ্রস্বই থাকবে। সুতরাং ছয়ের সঙ্গে অ আছে, ছ, তারপরে হ্রস্বই, এই জন্য ছয়ের সঙ্গে যে অ আছে, সেই অটা এখন ও হয়ে যাবে, তাহলে শব্দ হবে ছবি। আমি কি বোঝাতে পারছি স্টুডেন্ট? জি স্যার। একই রকম দীর্ঘই থাকলেও,
এই যে নদী, নদী কেন, এটা তো ন, বোঝার চেষ্টা করো, এটা হলো দন্ত ন, অতএব উচ্চারণ হওয়ার কথা ছিল নদী, কিন্তু নদী উচ্চারিত হয় না, উচ্চারিত হয় নদী। কেন নদী উচ্চারিত হয়? কারণ তার পরবর্তী বর্ণে এই যে দীর্ঘ ইকার আছে, পরবর্তী বর্ণে দীর্ঘ ই থাকার কারণে নয়ের সঙ্গে যে অ আছে, ন অ, সেই অটা ও হয়ে গেল, সংবৃতি হয়ে ও হয়ে গেল, তাহলে ওতে ওকার, দি নদী। কেউ না বুঝলে দয়া করে জিজ্ঞেস করবে, পড়া কিন্তু লাইফ টাইমের জন্য, আমি এভাবেই পড়াই, আমার কাছে যারা একবার পড়ে মরার পরের দিন হলেও তারা আমাকে স্মরণ করে, বুঝেছো? জি স্যার, কারণ বুঝতে জিনিসটা পারছি। তোমার মনের ভেতরে ঢুকে যেতে হবে। আমি একটা পড়াই, 10টা পড়ানোর দরকার নাই। অনলাইন ক্লাস তোমরা দেখো, হ্যাঁ চিল্লা পাল্লা, 1 মিনিটে এই বুঝে যাবে, পেরে যাবে, টেকনিক, একটা মিনিট আমার সঙ্গে থাকো, এমন টেকনিক দেবো সব পড়া বুঝে যাবে। এরকম হকারি ঝোকারি আর পড়া এক জিনিস না। তোমাদের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে পড়াটা যেন চিরদিনের জন্য গেঁথে যায়, এইটা যেন আর কখনো তুমি তোমার আর কোনো আহ, জায়গায় তুমি বাধাগ্রস্ত না হও, আবার যেন নতুন করে শিখতে না হয়। হয়তো একটু ভুলে গেলে একবার বই দেখলে মনে পড়ে গেল, হ্যাঁ বিষয়টা তো এই জন্য বুঝে নেবে পড়া। খেয়াল করো, তয়ের সঙ্গে আছে অ, আবারও বলি প্রায় প্রতিটি ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনি অ থাকে, তাই না? আমরা তো ছোটবেলা থেকেই পড়েছি যে স্বরধ্বনির সাহায্য ছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হতে পারে না। ক অ আছে, চ অ আছে, ম অ আছে, প্রায় প্রতিটি, দুই একটা অনুস্বার খণ্ডতা বাদ দিয়ে প্রায় প্রতিটি ব্যঞ্জনধ্বনির সঙ্গেই অ রয়ে গেছে, অ, সেই অটা ও হয়। কখন ও হয় সেই নিয়ম আমরা পড়ছি। তো এই যে ত অ, তার পরবর্তী বর্ণে দীর্ঘ ইকার, এই জন্য নিয়ম অনুসারে ত অ, সেই অটা এখন ও হবে, তাহলে ওতে কি হবে? ওকার। আর রি, তরি, এই তো। কেউ না বুঝলে বলো দয়া করে, তার জন্য আবার বলবো। যদি না পাই সেকালে প্রেম, যাইব বিফলে। স্টুডেন্ট লিখেছো? জি জি স্যার, স্যার হয়ে লিখছি। হ্যাঁ, এবং বুঝেছো? জি স্যার। না বুঝে জি দয়া স্যার। করে জি স্যার বলো না। বিশ্বাস করো, তোমাকে আমি বলি, 1000 পৃষ্ঠা পড়ানোর চাইতে 2 লাইন বোঝা উত্তম, কারণ ওই বুঝটা তোমার লাইফ টাইমের জন্য। তো আমরা তাহলে পরে আরেকটা নিয়ম দেই তোমাদের, দেখি। এর পরের নিয়ম লেখো, আদ্য অয়ের পরে হ্রস্ব দীর্ঘ থাকলে, হ্রস্ব উ দীর্ঘ থাকলে আদ্য অ সংবৃত, সংবৃত মানে কি? ও, এই যে ও হয়। আদ্য অয়ের পরে হ্রস্ব দীর্ঘ থাকলে আদ্য অ সংবৃত মানে ও উচ্চারিত হয়। আদ্য অয়ের পরে হ্রস্ব দীর্ঘ থাকলে আদ্য অ সংবৃত হয়, মানে কি হয়? ও হয়। এই যে দেখো, প্রথমে আমরা লিখি অণু, আমাদের বিজ্ঞানের অণু আসা না, উপসর্গ অনুই লিখলাম, দন্ত ন মূর্ধন্য ন দুটো দিয়ে অণু আছে। এখন এই যে অ এর পরবর্তী বর্ণে উকার আছে, উকার থাকলে অটা কি হয়ে যাবে? কথা বলো। স্টুডেন্ট, বোঝা গেল? জি স্যার। হুম। পরবর্তী ব্যঞ্জনে র ফলা, এই জন্যে আদ্য অটা, পরবর্তী ব্যঞ্জনে হলো হ্রস্বকার, এই জন্য আদ্য অটা তোমার হচ্ছে সংবৃত হয়ে ও হয়ে গেল, অধ্বনি সংবৃত হয়ে ও হয়ে গেল। কেন? অ এর পরবর্তী ব্যঞ্জনে কি আছে? পরবর্তী ব্যঞ্জনে হচ্ছে হ্রস্ব উ আছে। একই রকম দীর্ঘ থাকলেও, এই যে দেখো বধূ, এই যে দীর্ঘকার আছে ধয়ের সঙ্গে, দীর্ঘকার থাকলে উচ্চারণে হ্রস্ব উকার হয়, আমরা আগেই জানি।
কিন্তু দীর্ঘকার থাকার কারণে বটা বো হয়ে গেল, শব্দ হয়ে গেল বধূ। উচ্চারণের কিছু প্রাথমিক নিয়ম গতদিনে আলাপ করেছিলাম, সেখানে বলা হয়েছিল যে বানানে দীর্ঘই থাকলে উচ্চারণে রস্বই হয়, বানানে দীর্ঘও থাকলে উচ্চারণে রস্যও হবে। সঙ্গত কারণেই এই দীর্ঘকার রস্যকার হয়ে গেল, আর রস্যকার দীর্ঘকার থাকার জন্য আগের অটা ও হয়ে গেল। বোঝা গেল? জি স্যার। অনুদিত, এখন তাহলে কি হবে উচ্চারণ? ও নু দি তো, অনুদিত। অর্থাৎ এই যে অ এর পরে দীর্ঘকার আছে, এই দীর্ঘকার থাকার কারণে অটা ও হয়ে গেল। অনুদিত নয়, হবে অনুদিত। মুসবো? জি স্যার। জি স্যার। গুড। এরপরে আরেকটা নিয়ম, এটা পড়িয়েই আজকে শেষ করব, লাস্ট অফ অল। আদ্য অ এর পরে, আদ্য অ এর পরের বর্ণে যদি জ ফলা থাকে তাহলে আদ্য অ সংবৃত হয়। সংবৃত মানে ও হয়, তোমরা আগেই জানো। আদ্য অ এর পরের বর্ণে যদি জ ফলা থাকে তাহলে আদ্য অটা সংবৃত হয়। সংবৃত হয় সেটা কিন্তু তোমরা, সংবৃত হলে ও হয়ে যায় সেটা কিন্তু তোমরা আগেই জেনে গেছো। স্টুডেন্ট, আমি কি বোঝাতে পারলাম? এই যে দেখো, তোমাদের গদ্য এবং পদ্য সিলেবাস পেয়েছো? জি স্যার। জি স্যার, আপনার প্রোফাইল থেকে পাইছি। হ্যাঁ, গুড। কেন গ্রুপে দেওয়া হয়নি আমাদের? দিয়েছে স্যার। হ্যাঁ, গ্রুপেও দেওয়া হয়েছে। আচ্ছা, আমি করলাম। এই যে দেখো গদ্য, এখন এই বর্ণটি হলো গ, তাহলে গ এর সাথে কি আছে? অ। উচ্চারিত হওয়ার কথা ছিল গদ্য, কিন্তু গদ্য না, উচ্চারিত হবে কি? গদ্য। কেন? এই যে পরের বর্ণে জ ফলা আছে, পরের বর্ণে জ ফলা থাকায় গ এর সঙ্গে যে অ ছিল সেই অটা এখন ও হয়ে যাবে, তাহলে উচ্চারণ হবে গদ্য। গদ ব্যঞ্জনান্ত অক্ষর, হসন্ত দিয়ে দিলাম, দো স্বরান্ত অক্ষর। একই রকম তোমাদের যে পদ্য আছে, এই যে জ ফলা থাকার কারণে পয়ের সঙ্গে যে অ, সেই অটা ও হয়ে গেল, তাহলে হয়ে গেল কি? পদ, তারপরে দয়কারে দো, পদ্য। তারপরে কি আছে? সদ্য। দন্ত স এখানে তালব্য স হবে, কিন্তু এই স এর সঙ্গে যে অ ছিল পরবর্তী বর্ণে জ ফলা থাকার কারণে সেই অটা ও হয়ে গেল, সদ্য। কে বোঝনি বলো, শেষ করবো আজকে। স্যার, অন্যায়ের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, অন্যায়, এখানে অই থাকবে। কেন অ থাকবে? যে অধ্বনি বিবৃত হওয়ার যে নিয়মগুলো আছে, এগুলোতে আমরা পড়ছি অধ্বনি সংবৃত হওয়ার নিয়ম, তাই না? সংবৃত মানে অধ্বনি ও হওয়ার নিয়ম, কিন্তু ও না হওয়ার যে নিয়ম আছে তার প্রথম নিয়মই হলো শব্দের আদিতে না বোধক অ থাকলে সেই অ সংবৃত হয় না। যত নিয়মই থাক, শব্দের আদিতে যদি না বোধক অ থাকে, যেমন একটু আগে আমরা পড়ছিলাম রস্বই দীর্ঘই থাকলে, এই যে অতি, রস্বই থাকার কারণে অটা ও হয়ে যাবে, তাই না? কিন্তু তুমি এইখানে লেখো এখন অচিন, অচিন পাখি, তাহলে অচিন যদি আমরা লিখি এইখানে কিন্তু এই অটা ও হবে না, অই থাকবে।
কেন অয় থাকবে? তার কারণ হলো যে এখানে অটা যুক্ত হয়েছে না বোধক অর্থে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এখন বুঝতে পারছি। জি স্যার। শব্দের আদিতে না বোধক অ থাকলে সেই অটা বিবৃত হয়। যে কোনো শব্দের আগে নেতিবাচক অর্থে না বোধক অর্থে যদি অ থাকে তাহলে সেই অ কখনোই সংবৃত হবে না, সেই অ সবসময় কি হবে? বিবৃত হবে। আর ইউ ক্লিয়ার? জি ইয়েস স্যার। স্যার। ওকে, তাহলে পুরো ক্লাসটা নিয়ে কোনো সংশয় কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমি কিন্তু খুব রিল্যাক্স মুডে, তোমরাও স্টুডেন্ট কয়েকজন, আমিও খুব হালকা চালে মানে পড়ালাম, এবং নিয়মগুলো তোমাদের আশা করি আজীবন একটু যদি চেষ্টা করো বাসায় একবার আধা ঘন্টার সময় বের করে যদি একটু ঘাটাঘাটি স্যার করো। কথা শুনতেছি না। হ্যাঁ, আমি বলছিলাম যে একটু যদি নিজেরা চেষ্টা করো, সময় বের করে যদি টেবিলে আধা ঘন্টার সময় এই বিষয়টা আরেকবার দেখো, 15-20 মিনিট যে একটু মনোযোগ দিয়ে দেখি স্যার কি পড়ালো, বিশ্বাস করো তুমি অনেক ভালো করবে পরবর্তীতে। আর ক্লাস করে এই অবস্থায় রেখে দিলে হবে কি, অ্যাপ্রোচটা মনে থাকবে কিন্তু টেক্সট গুলো ভুলে যাবে। স্যার এভাবে পড়িয়েছিল এটা মনে থাকবে, কিন্তু কি পড়িয়েছিল হুবহু কথাগুলো ভুলে যাবে। সেই জন্য তোমরা অবসরে একটা সময় বের করে 15-20 মিনিট সময় এর পেছনে ব্যয় করবে। ঠিক আছে? কোনো জিজ্ঞাসা আছে কিনা বলো, না থাকলে শেষ করব। স্যার, বাংলা সেকেন্ড পার্টের জন্য কোন লেখকের বইটা নিব? বাংলা সেকেন্ড পেপারের জন্য আমাদের নটরডেম কলেজের একজন শিক্ষক আছেন, তার নাম হলো রায়হান আরিফুর রহমান। তার একটা ব্যাকরণ বই আছে, তার নাম হচ্ছে শৈল্পিক বাংলা ব্যাকরণ। এই বইটা বাংলাদেশে যত বই আছে তার মধ্যে এটা অথেন্টিক। বুঝতে পেরেছো? জি স্যার। শৈল্পিক বাংলা ব্যাকরণ, রায়হান আরিফুর রহমান, নটরডেম কলেজ লেখা আছে। এটা দোকানে কম পাবে, কারণ দোকানদারেরা সব বই বিক্রি করে না, বড় বড় কোম্পানির বই বিক্রি করে। এটা তোমরা ইচ্ছে করলে অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে, বরং ওটাই সাশ্রয়, ওই সার্ভিস চার্জ ফ্রি। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার, রকমারিতে কি পাওয়া যাবে? রকমারিতে বোধহয় পাবে না, এই পেজই আছে, শৈল্পিক বাংলা ব্যাকরণ একটা পেজ আছে। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ, ওই পেজে, ওই পেজটা স্যার নিজেই চালানো, উনি AA ঢাকা ইউনিভার্সিটি থেকে, উনি নিজেই চালান। ওনাকে তুমি ওখানে নক দেবে, দিয়ে বলবে যে আমি, আমার কথা বলবে যে আমি নুরি মোস্তফা বাবু স্যার অথবা বাবু স্যারের ছাত্র, আমি বই নিতে চাই, তাহলে তোমাকে সার্ভিস চার্জ ফ্রি দিয়ে তোমার ঠিকানায় পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছো? বাজারে যে কয়টি বই আছে, বাজারে বই হয় কি মিস্টেক থাকে, ছাত্র দিয়ে দিয়ে লেখায় তো ভুল থাকে, কিন্তু এই বইটা বাজারে যত বই আছে সবার চেয়ে এটা নির্ভুল। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। অনলাইনে এই নামে পেজ আছে। তাহলে কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো শেষ করব। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই যে বাংলা বিচিত্রা বইটা কেমন? বাংলা বিষয়তে এগুলো তোমাদের এখন দরকার নাই। ও আচ্ছা, ঠিক আছে। বাংলা বিচিত্রা এটা যখন চাকরি বাকরির জন্য পড়বে তখন। আর ওই বাংলা বিচিত্রা ও জয়কলির বই, বাংলা বিচিত্রা হলো জয়কলির বই, ওটা হলো অ্যাডমিশনের জন্য ভালো, জি স্যার। ভালোই, খারাপ না। ওটা মূলত অ্যাডমিশনের বই, জয়কলি পাবলিকেশনস ওইটার নাম, দেখবে ওদের বাংলা বইয়ের নাম বাংলা বিচিত্রা, ফিজিক্স বইয়ের নাম পদার্থ বিচিত্রা, এরকম নাম আর কি, জয়কলি কোম্পানির নাম। অনেক বড় আকারে দেওয়া আছে। হ্যাঁ, ও বই অনেক বেশি, ওইটা দেখলে তোমার কাছে ভয় লাগবে, কারণ ওটা তো তোমার এখন দরকার নাই। হ্যাঁ, ওই নতুন কাভারটা গ্রুপে দিয়ে দাও, সবুজটা, এটা না, ওই যে ব্যাকরণ বইয়ের কাভারটা তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, ওই পেজের লিংক দিয়ে দাও, শৈল্পিক বাংলা ব্যাকরণ। রকমারি দিও না, শৈল্পিক রকমারিতে যাও কেন, শৈল্পিক বাংলা ব্যাকরণ পেজ আছে আলাদা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রশ্ন না থাকলে আজকের মতো শেষ করি। হ্যাঁ বাবা?
আর তোমরা সবাই লেগে থাকো, কষ্ট হচ্ছে কিন্তু একদিন ফল পাবে, যারা কষ্ট করে তারা ফল পায়। এই যে সবাই পূজার ছুটিতে তারে নারে না ঘুরে বেড়াচ্ছে, তোমরা যে ক্লাসগুলো করছো, বিদ্যাধন দান সাপেক্ষ নয়, গ্রহণ সাপেক্ষ। আমি কতটা পড়ালাম তার চেয়েও গুরুত্বপূর্ণ তুমি বিষয়টা সিরিয়াসলি নিলে কিনা, এটা ইম্পর্টেন্ট। সেই জন্য সিরিয়াসলি নাও, হ্যাঁ, তাহলে দেখবি তুমি অনেক ভালো করছো ইনশাল্লাহ। আর যে কোনো সমস্যায় যোগাযোগ করবে আমাদের সাথে। তো স্টুডেন্ট, তাহলে রেখে দেই আজকে, হ্যাঁ, কথা বলো। জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। এটা দাও Okay, সাজ্জাদ। আসসালামু আলাইকুম।